নমস্কার। যে ইস্যুটা এই মুহূর্তে সারা ভারতবর্ষে হইচই তোলপাড় তা হচ্ছে ককরোচ মুভমেন্ট। তো স্বভাবতই আমিও যেহেতু সংবেদনশীল সাংবাদিক, শিক্ষা দুর্নীতি প্রশ্নে যখন আমি সোচ্চার, তা আমার একটা প্রতিবেদন বানানো উচিত বলে আমার মনে হয়। তো একটু দীর্ঘায়িত হলেও আপনারা মার্জনা করবেন, তবু চেষ্টা করবো যতটা ছোট করা যায়। বিষয় অনেক বড়, এটা রাষ্ট্রের প্রশ্ন, রাষ্ট্রের লজ্জা, এবং এই লজ্জা দেশের প্রধানমন্ত্রীকে কার্যত ভাবিয়েছে। আসলে শাসক যখন সিংহাসনে বসে থাকে তখন মনে হয় যে বাকি যারা নিচে বসবাস করেন প্রজা, তারা হচ্ছে তাদের দাস। এটা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর অহংকার বলতে পারেন এটা। তো যে ঘটনাটা ঘটলো বা ঘটেছে, এটা আন্তর্জাতিক স্তরে তার এফেক্ট হয়েছে। আচ্ছা, আপনারা বলুন তো, এরকম আন্দোলন আন্না হাজারের পর ভারতবর্ষ দেখেছে, যেখানে কারাপশনের বিরুদ্ধে ইউপিএ 2 গভর্নমেন্ট কার্যত হিলে গেছিল। ডক্টর মনমোহন সিং সেটাকে কন্ট্রোল করতে পারেননি রামলীলা ময়দানে। গোটা সরকারটা চাপ এবং মেন তাদের নার্ভের প্রবলেম শুরু হয়ে গেছিল। যে আন্না হাজারে একটা মহারাষ্ট্র থেকে আসা একটা গান্ধীবাদী নেতা, তিনি সংগঠিত করলেন কারাপশন, অ্যান্টি কারাপশনের এগেনস্টে, পারেননি। তাই 2014 থেকে 26, 12 বছর হলো সরকারের একটার পর একটা ঘটনা যেমন আলোকিত হয়, কিন্তু এখানে সরকার ধর্মেন্দ্র প্রধানকে, উচ্চশিক্ষা অর্থাৎ যিনি এইচআরডি মিনিস্টার, যার বিরুদ্ধেই হচ্ছে আন্দোলন ককরোচ মুভমেন্ট, তো সেখানে তাকে নিয়ে সরকার কি ভাবছেন? যদিও সরকার বলেছেন যে প্রধানমন্ত্রী ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে এবং যত দ্রুত সম্ভব অপরাধীদের ছাড়া হবে না। এতে কিন্তু থেমে থাকেনি। 20শে জুলাই যেভাবে যন্তর মন্তরে আন্দোলন, সোনম ওয়াংচুকে যেভাবে তুলে নিয়ে যাওয়া, দিল্লি পুলিশের সফদরজংয়ের নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা, এত উদ্যোগ ছিল দিল্লি পুলিশ কমিশনারের। আর খোদ দেশের প্রধানমন্ত্রী তিনি দেখছিলেন বসে বসে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও দেখছিলেন বসে বসে, যে ভাবছিলেন যে এইভাবেই বোধহয় কিছু করা যাবে না। আসলে ভারতবর্ষের যে রাষ্ট্রের যে কাঠামো, সে কাঠামোর মধ্যে 140 কোটি জনতার মানে জনগণ যদি হয়, 50% কিন্তু এই মুহূর্তে ছাত্রদের সঙ্গে। মারা গেছে একজন, নিগৃহীত হয়েছে, বহু মানুষ আন্দোলনে সামিল হয়েছেন। সামিল হতে হতে তারা কিন্তু ক্লান্ত হননি, তারা কার্যত সরকারকে নাড়িয়ে দিয়েছেন। যে সরকারের রাষ্ট্রনায়ক 56 ইঞ্চি সেনার কথা বলেন, তো গতকাল আমি দেখছিলাম তার এই লাইভ সম্প্রচারে, তার 56 ইঞ্চি সেনা কিন্তু কার্যত চুপসে গেছে। আচ্ছা, এই প্রতিবেদন দেখার পরে রাজ্য সরকারের তরফ থেকে যদি কোনো অ্যাকশন ফ্যাকশন থাকে আমার বিরুদ্ধে নেবেন। ককরোচ মুভমেন্ট এটা অত্যন্ত এই মুহূর্তে রেলিভেন্ট। বিজেপি বলছে এটা চীনের প্রজেক্ট, ডিপ প্রজেক্ট, নানান ধরনের প্রজেক্ট কথা বলছেন। আসলে ছাত্র এবং ছাত্রী সমাজ যদি খেপে যায়, একটা নিট থেকে একটা ছেলের জীবন নষ্ট করে 5 বছর, এবং সেই সময় যারা আত্মহত্যা করেছেন তাদের পরিবারে ক্ষতিপূরণের দাবি ছিল। আচ্ছা, দাবিটা অনেক পরে এসছেন, যেটা দেখছিলাম যে জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে এবং হচ্ছে আরেকজন মন্ত্রী ছিলেন কেন্দ্রীয়, সেখানে হচ্ছে 2 ছাত্রের সঙ্গে তাদের কথোপকথন, দাবি তাদের এক দফা এক, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। আর যারা মারা গেছেন, সুইসাইড করেছেন, তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ। সরকারকে ভাবতে সময় দিয়েছেন 24 ঘন্টা, যদি না হয় আগামীকাল এর আন্দোলন বৃহত্তরভাবে হবে। তো যেহেতু এখনো ঘড়ির কাঁটায় 12টা হয়নি, তা আমি এই রেসটা ধরে রাখতেই পারি। যে রাষ্ট্রনায়ক যখন সারা পৃথিবীতে তিনি নিজেকে খুব অনেক বড় ব্যক্তিত্ব মনে করছেন এবং পৃথিবীর বিভিন্ন সম্মান তিনি পেয়েছেন এবং বিভিন্ন দেশে তার
যা আশা আছে, তিনি প্রায় বিদেশ যান টান। কিন্তু এই যে ছাত্র সমাজ এবং যে নিট প্রশ্নপত্র ফাঁস, যা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু কাঠগড়া দাঁড় করিয়ে দিয়েছে। এই ছাত্র সমাজ প্রথমে হেলা ফেলা ভেবেছিলেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যার তার পরামর্শদাতা হেলাফেলা ভেবেছিলেন, কিন্তু হেলাফেলাটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, এখানে রাহুল গান্ধী এসছেন, আমি কোনো ফ্যাক্টর নয় এখানে। আচ্ছা, সেটা হচ্ছে সংসদের ভেতরে আজকে বাদল অধিবেশনে কোনো কাজ কিন্তু হচ্ছে না, কারণ হচ্ছে ডিলিমিটেশনের বিলটা আসবে না, বাকি বিলগুলো কার্যত স্তব্ধ, কাজ হচ্ছে না, হাউস অচল, এদিকে লোকসভা স্পিকার, এদিকে চেয়ারম্যান পারছে না কাজ করতে, কারণ সমস্ত সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, বিজয় থালাপতি পার্টি এবং উদ্ধব ঠাকরে সবাই, এবং তৃণমূল কংগ্রেস যারা সংখ্যায় কম, যারা ওই ওদিকে ওপারে চলে গেছেন, ওই এনসিপিআই নাকি একটা দলে, তাদের মুভমেন্টে কোনো ভূমিকা নেই। একা কল্যাণ ব্যানার্জি দেখছিলাম মুভমেন্টে। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার যাবেন, ঘোষণা করেছেন তিনি আন্দোলনের পাশে থাকবেন। ঠিক আছে, এগুলো মোটামুটি একটা সমাপ্ত, আপনারা জানেন। কিন্তু ভারতবর্ষের যে গণতন্ত্র, একটা ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করা যায়, আর প্রতিবাদ করাটা আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। ছাত্রছাত্রীদের জীবন যখন ছিনিমিনি খেলা হবে, শিক্ষা ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা কেন্দ্রীয় সরকার, যার দ্বারা বিভিন্ন সময় বড় বড় কথা বলছেন, কিন্তু আলটিমেট এই ছাত্র মুভমেন্ট প্রধানমন্ত্রীকে মধ্যরাতেই বসতে হয়েছে, ইউটিউব লাইভ করতে হয়েছে। তাহলে কতটা অসহায়, এটা তাকে 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 বুঝে নিতে হবে। আর 15ই আগস্টের লালকেল্লায় নিশ্চয়ই এসব কথা বলবেন যে সাফল্যের ব্যাপারটা, সেটা নয়। ভারতবর্ষে নজির আছে, সেটা হচ্ছে যে কৃষি আইন, কৃষি বিল প্রত্যাহারের ক্ষেত্রে আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি কিন্তু কৃষিমন্ত্রী পদত্যাগ আপনি নেননি বা আপনি করাননি। যখন আপনার হরদীপ সিং, অর্থাৎ যিনি পেট্রোলিয়াম মন্ত্রী, তাকে নিয়েও যখন বিতর্ক হয়েছে, কিছু আপনি তা পদত্যাগ করাননি। এখন আপনি তাকে রিসাপেল করি অন্য কোনো দপ্তরে দিতে পারে, সেটা আপনার আপনার বিষয়। যখন কিন্তু এখন স্কোপ নেই, কিন্তু স্কোপ তো আপনাকে তৈরি করতেই হবে। 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। তাই যদি রাষ্ট্র যদি মনে করে রুল চালাবো, যা পুলিশ চালিয়ে ভুল করেছে, তাহলে কিন্তু এর আন্দোলনের আজ কিন্তু সারা পৃথিবীতে পড়বে। কেন পড়বে বলছি, ব্যাখ্যাটা দিয়ে দিই। মুম্বাইতে যারা যারা সিনিয়র লয়ার তারা রাস্তায়, দিল্লির যারা হাইকোর্টের লয়ার তারা রাস্তায়, তারা সলিডারিটি জানিয়েছেন, তারা সহানুভূতি জানিয়েছেন। বলিউডের ক্যাটরিনা, মাফ করবেন, করিনা কাপুর, আলিয়া ভাট, ঋত্বিক রোশন, সব দেখছিলাম ওদের ইনস্টাগ্রামে, দেখছিলাম নওয়াজুদ্দিন সিদ্দিকী, এবং বাংলার জিৎ গাঙ্গুলি, জিৎ মানে অভিনেতা জিৎ, এবং অরিজিৎ সিং, তাকে নিয়েও কটাক্ষ হয়েছে, সচিন তেন্ডুলকার, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি। আচ্ছা, প্রধানমন্ত্রী এরা কি এদের কি কোনো কন্ট্রিবিউশন নেই? এরা তো ভারতবর্ষের শান শওকত, ভারতরত্ন পেয়েছেন তো সচিন তেন্ডুলকার। তা আপনার কঙ্গনা রানাওয়াত কোথায়? তিনি পার্লামেন্টে বসে বড় বড় কথা বলেন, এ देश को होना नहीं चाहिए, राहुल जी जो कर रहा है वो देश के पक्ष में नहीं है, वो जो बड़े बड़े भाषण देते। अभी कंगना राणावत का भी सवाल शायद कान पे नहीं आ रहा है, मैं आपको ही बोल रहा हूँ मैडम। হেমা মালিনী চুপচাপ আছেন, যিনি বিজেপিতে আছেন। আমার বিজেপি নিয়ে কোনো বিষয় না। এখন বিজেপি পার্টি যেটা মনে করছে সর্বভারতীয় স্তরে, যে মনে করছে সবাইকে আপনারা এই বিষয়ে কণ্ঠরোধ করবেন। আসলে জানেন তো, জেনজি খুব গুরুত্বপূর্ণ হয়। জেনজির জন্য কোনো পলিটিক্যাল পার্টি লাগে না। পলিটিক্যাল পার্টি তারা সহানুভূতি দেখাচ্ছেন, এটা বাস্তব সত্য। এই সহানুভূতি ঝড়ে কার্যত গোটা পৃথিবী কেঁপে উঠছে, আপনি প্রধানমন্ত্রী কাঁপছেন না। আপনি যদি ধর্মেন্দ্র প্রধানকে যদি কোলে বসিয়ে রাখেন, তাহলে ভুল হচ্ছে। আমি বলছি ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে, কারণ ইস্যু যেভাবে এগোচ্ছে তাতে আগামীকালের পর পরিস্থিতি উদ্বেগজনক হবে। আর গোটা পৃথিবীতে যে সমস্ত আপনি শক্তিশালী নেতা হিসাবে দাবি করেন, তো এই প্রতিটি দেশে আপনাকে নিয়ে কিন্তু আলোচনা, ব্যাংক, মিম তৈরি হয়ে গেছে। তাহলে আপনার এই 12 বছরের শাসনকালে আপনি পারলেন না, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এত তো চাণক্য, আপনি তো চাণক্য নিয়ে চলেন, পারলেন না তো আপনি কন্ট্রোল করতে। পুলিশের লাঠি চালানো খুব সহজ, জানেন তো। আর পুলিশের লাঠি কখনো কখনো ভেঙে যায় ফুলের সামনে, সুগন্ধ ফুলের সামনে লাঠিও ভেঙে যায়। দেখছিলাম ওরা তো পুলিশকেও জল দিচ্ছিলেন, গোলাপ ফুল দিচ্ছিলেন, খাবার দিচ্ছিলেন, তাদেরও বুক কাঁপছে তো।
এবার আসি পশ্চিমবঙ্গের প্রশ্নে। পশ্চিমবঙ্গে যে আন্দোলন যেভাবে আজকে এসএফআই এবং ককরোচ পার্টি সমর্থন, তারা গোটা শিয়ালদা থেকে একদম ডোরিনা ক্রসিং করেছেন এবং রানী রাসমণি, তাতে ইট ছোড়া হয়েছে, নানান ধরনের হয়েছে। তার মধ্যেও শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন যে শুক্রবারই কেন হয়, তিনি চিহ্নিত করেছেন। তা আমি মাননীয় শুভেন্দু অধিকারী আপনার প্রশ্নের আমি ওটা উত্তর দিই আপনাকে। আপনি অবশ্যই আইন বলবেন, আমিও চাই না আইনকে হাতে তুলে নেবে, কিন্তু আপনি যে কথাটা বলতে চাইছেন, টার্গেটটা করতে চাইছেন, সেটা বোধহয় কোনো একটা বিশেষ কোনো ব্যাপারকে। আসলে গোটা মুভমেন্টটা কলকাতাতে আপনার পুলিশ ল্যাক করেছে, এটা আপনি মেনে নিন। আপনি 3 মাসের শাসনকালে আপনি ভাবেননি যে কলকাতাকে অবরুদ্ধ করে দিতে পারে এই নিট প্রশ্নপত্র ফাঁসের পরিপ্রেক্ষিতে। আসলে কখনোই নিজেদেরকে রাজা মনে করবেন না। রাজা আজ আছে, কাল নেই, পরশু চলে যাবে। তাই কাকে কাকে চিহ্নিত করবেন? আপনি বলেছেন উত্তর কলকাতা 14,000 লোক নিয়ে মিছিল করবে, করুন না, কে আটকে যায় আপনাকে? আপনি উত্তরবঙ্গে থাকুন না, আপনাকে উত্তরবঙ্গ থেকে কে আসতে বলেছে? আর যদি দেখুন, দ্য কোয়েরি স্বাধীন গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে। আমার কাছে দুধ কা দুধ, পানি কা পানি পরিষ্কার। আমি কথা বলি, দেশের প্রধানমন্ত্রী কার্যত কেঁপে উঠেছে এবং তিনি গার্ড করছেন বলে অভিযোগ উঠছে, এবং হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে। তাহলে আন্না হাজারে আন্দোলন থেকে আচ্ছা সেন্ট্রাল আইবি কি করছিল? নরেন্দ্র মোদীজি, আপনি প্রধানমন্ত্রী, অমিত শাহজি আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার আইবি কি করছে? আইবি কেন ফেল করলো? এত বড় ঘটনা ঘটতে পারে, সংগঠিত হতে পারে, এত লোক আসতে পারে, আর চীনের তকমা লাগিয়ে দিচ্ছেন। আপনাদের প্রমাণ করতে হবে এটা। বিদেশ দপ্তরকে বলুন প্রমাণ করার জন্য। কোথাকার ডিপ, কোথাকার পিপ লাগিয়ে দিচ্ছেন। ব্যাপারটা বুঝুন। পার্লামেন্ট না চললে আমার আপনার করের টাকায় প্রতিদিন হচ্ছে এসি চলছে ওখানে, যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যারা দলত্যাগী কদিন আগে তৃণমূল কংগ্রেস থেকে গেছে, তাদের কথা বাদ দিন, তাদের কি ভূমিকা আছে? তারা কি বুঝবে? এই নিট প্রশ্নপত্র ফাঁসে তাদের কোনো আওয়াজ আছে? তাদের নেত্রী পৌঁছবে, সেটা দেখা যাবে। আর শুভেন্দুবাবু, আপনি যে রাজ্যে যে ছবি দেখলেন আজকে, আমি বলছি না এটা আমি সমর্থন করছি, কিন্তু এটা বলছি না, এটা কিন্তু ভয়ঙ্কর। কারণ হচ্ছে যে গোটা কলকাতাকে অবরুদ্ধ করে দিচ্ছে নিটের প্রশ্নপত্র ফাঁসের পরিপ্রেক্ষিতে, ককরোচদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশের নির্লজ্জ বেহায়ার মতো পিটিয়েছে। এটাকে কোনোভাবে নৈতিকভাবে সমর্থন করা যায় না। নাম্বার 2, শুভেন্দুবাবু, আপনি যে সম্প্রদায়ের কথা বলছেন যদি চিহ্নিত করতে পারেন, তাহলে সে নিশ্চয়ই আইনের মাধ্যমে ব্যবস্থা হবে, সেটা আপনি নিশ্চয়ই করবেন। কিন্তু কোনো সময় আপনি ছাত্র আন্দোলন করেছেন, যুব আন্দোলন থেকে উঠে এসেছেন, তো সঠিকটা আগে জানুন, তারপর খবর পরিবেশন করবেন। আপনি আমাকে সঠিকটা বলুন তো, অরিন্দম দে, আপনার কি মনে হচ্ছে যে আমি কি আপনাদের তামাক চেটে কথা বলছি? আপনি আমাকে অরিন্দম রায়, আপনি প্রশ্ন উত্তর দিন না, আপনি প্রশ্ন উত্তর দিন। আপনি আমাকে বলছি নিটের মতো বর্ধমান বিশ্ববিদ্যালয় একইভাবে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির পরিমাণটা এত বেশি, আপনার সরকার কেন নীরব? এই প্রশ্নের উত্তরটা আপনি দিন। প্রশ্নপত্র ফাঁস, মার্কশিট পাওয়া যায় না, বিভিন্ন কেলেঙ্কারি, আর্থিক দুর্নীতি, প্রতারণা, চিটিং, একটা বা একটা দুর্নীতি হচ্ছে, বিভিন্ন তদন্ত চুপচাপ ধামাচাপা। উত্তর দিন প্রশ্নে। নিটের সঙ্গে সম্পর্কিত বিষয় আছে। কথা লেখা খুব সহজ, জানেন তো, কথা লেখা সহজ। আমি কোনো বিজেপি সাপোর্টার নই, তৃণমূলের সাপোর্টার নই। আমি আমার পরিচয় সাংবাদিক, আমার মূল্যবোধ আছে, সেই মূল্যবোধের জায়গা থেকে আপনি জবাবটা দিন। নিটের প্রশ্নে যদি প্রধানমন্ত্রীকে আমি অ্যাটাক করতে পারি, তাহলে আমি কেন ভাইস চ্যান্সেলরকে অ্যাটাক করতে পারবো না বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রশ্নে? কে দাসখত আমায় দিয়ে রেখেছে? 78-79টা কলেজে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তো উপাচার্য জবাব দেবেন না? গায়ে লাগছে নাকি? তাহলে কি এই বিশ্ববিদ্যালয়কে আপনার কি গেরুয়াকরণ করবেন নাকি? গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা, শুনুন, গদি মিডিয়া যারা আছে না, এসব জ্ঞান তাদের দেবেন। আপনি লিখেছেন যে সঠিক, হ্যাঁ সঠিক জেনেই বলছি। আমি তো মূর্খ নই, আপনি মূর্খ বোধহয়। আপনি লিখুন আপনার পরিচয়। যিনি বর্তমানে বসবাস করেন, বর্তমানে পেরিফেরি থাকেন, এত বড় দুর্নীতি বর্ধমান বিশ্ববিদ্যালয় হয়ে গেল বা চলছে, চাবি মিসিং হচ্ছে রে, স্পোর্টস ডিপার্টমেন্টে ঘাপলা, পিএইচডি তে ঘাপলা, গাছ চুরিতে ঘাপলা, শ্যামাপ্রসাদ ব্যানার্জি বিরুদ্ধে এফআইআর হয়েছে, আর্থিক দুর্নীতি প্রশ্নে পুলিশ গ্রেপ্তার করছে না, উপাচার্যের হচ্ছে কন্টিজেন্সি ফান্ড 20,000 থেকে 1 লাখ হয়েছে, উত্তর নেই। বড় বড় কথা আমাকে লিখেছেন শেখ ইসমাইল, দাদা আপনার নাম্বারটা দিন, নিশ্চয়ই ইনবক্সে দিয়ে দেবো। তাই নিটের সঙ্গে হয়তো, আচ্ছা একইভাবে ডক্টর সুকান্ত মজুমদার অ্যাকাউন্টেবিলিটি আছে।
কারণ ডক্টর সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে তিনি এমপি, তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, মানে এইচআরডি মিনিস্টার হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের জুনিয়র, তিনি চুপচাপ কেন রয়েছেন? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রশ্নে তিনি কেন চুপচাপ আছেন? তাকে তো বহু বহু ফাইল দেওয়া হয়েছে। আসুন, এসব শোনার টোনার পরে যদি মনে হয় আপনাদের, তো আপনি জানি না আপনি কোন দলের সমর্থক, আপনি যে দলের সমর্থক হোক না কেন, দুর্নীতি দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। যাই হোক, আমি আপনার জন্য সময় অতিবাহিত করে লাভ নেই। আপনার বিষয় হচ্ছে যে এই আন্দোলন জেনজি, এটাকে কোনোভাবে যদি প্রতিরোধ করতে হয় সেটা সরকারকে আলোচনা করতে হবে। তাই সরকারের ধারকান শুরু হয়ে গেছে। ধারকানটা হয়েছে বলেই হচ্ছে যে প্রধানমন্ত্রীকে মাঝরাতে আসতে হয়েছে লাইভে। এমনি সময় তিনি প্রেস কনফারেন্স তো করছেন না। 14 থেকে 26, 12 বছরের প্রেস কনফারেন্স সে অর্থে পাওয়া যায়নি। উনি বিদেশ সফর করেন, ভালো, বিদেশ সফর করতেই পারেন, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু এই সামলাতে কেন পারলেন না আপনার পুলিশ, দিল্লি পুলিশ? দিল্লি পুলিশ তো কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে। তাহলে কে আপনার সেন্ট্রাল আইবি কি করছিল? আপনার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কি করছিল? আপনার দেশের নিরাপত্তা উপদেষ্টা যিনি অজিত দোভালজি, তিনি কি করছিলেন? এই প্রশ্ন উঠছে। তাহলে একটা গোটা পৃথিবী, একটা অংশ পৃথিবীতে প্রতিবাদ হচ্ছে ভারতবর্ষ এই ককরোচ। ককরোচ কি জানেন তো? আসলে এটা সিজিআই বলেছেন ঠিকই, কিন্তু তিনি বলছেন যে রিট পিটিশন হলে তিনি শুনতে রাজি আছেন, বা পিআইএল যদি হয় শুনতে রাজি আছেন। এতদিন পর মনে হয়েছে আপনার বোধোদয় হয়েছে। আসলে ককরোচ দু ধরনের হয়। আচ্ছা, একজন লিখে শেখ ইসমাইল লিখেছেন 2 মাস আগে বারাসাতে আইসি এগেনস্ট এফআইআর হয়েছে, বর্ধমান পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, আপনার সঙ্গে দেখা করব। অলওয়েজ ওয়েলকাম ইসমাইল সাহেব। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে জাস্টিস, ফরমার জাস্টিস বিশ্বজিৎ বসুকে বসিয়েছেন সরকার, আর হচ্ছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দিয়ে যে ইন্টারনাল অডিট তৈরি করার কথা বলছেন, দম আছে তো? মাথা ধরতে পারবেন তো? এই সমস্ত ক্রিমিনাল অপরাধী, দুর্নীতিগ্রস্ত যারা আর্থিক ডিপার্টমেন্টে ঘাপলা করেছে, আমাকে মামলা করে বলছেন তো? আরে জেনজির আন্দোলন সামলান, আমাকে সামলাবেন পরে। আর আমাকে নিয়ে গেলে যদি নিয়ে যান তো, কালকেও বলেছি, আজ সুপ্রিম কোর্টে দেখা হবে আপনার সঙ্গে। এত কাঁচা খেলোয়াড় আমি নই, আমারও লিগেল বেঞ্চে আগে যোগাযোগ আছে। আমি মনে করি আন্দোলনটা হচ্ছে একদম হচ্ছে নিট প্রশ্নপত্র ফাঁস, দায় কার, হু ইজ দ্য রেসপন্সিবল? তবে এই প্রশ্নের পরিমাপের ফিতে আমার কাছে নেই, ফিতে মাপবার আমি রাখি না। কিন্তু যতই গার্ড করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনি ধর্মেন্দ্র প্রধানকে যেতেই হবে, এটা নিশ্চিত। আর যদি আপনি আপনার কোলে বসিয়ে রাখেন, চেষ্টা করেন তাকে বাঁচাবেন, তাহলে কিন্তু এই গণতান্ত্রিক যে আন্দোলন, যে রূপরেখা তৈরি হয়েছে, সেটার এফেক্টটা কিন্তু গনগনে আগুনের মতো সারা পৃথিবীতে পৌঁছবে। তাতে আপনার যে বৈদেশিক নীতির ক্ষেত্রে কিন্তু ধাক্কা লাগবে। আমি নেপালের ঘটনা দেখেছি, নেপালের কভারেজ আমি করেছিলাম, সেই সময় জেনজির মুভমেন্ট দেখেছি। তাদের মুভমেন্টের সঙ্গে মুভমেন্টের অনেক পার্থক্য আছে। তাই আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা নিট প্রশ্নপত্র ফাঁস হবে আর আত্মহত্যা করবে, আর সরকার মজা নেবে পার্লামেন্টের শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে, আর রাজ্যসভায় বসে বসে, আর বাংলোয় থাকবেন, সন্ধে হলেই মিটিং সিটিং গল্প, আর ছেলেরা রাস্তায় পড়ে থাকবে, পুলিশের লাঠি খাবে। শুনুন, সবাই গদি গদি বিটিয়া, আমি গদি বিটিয়া নই। ওখানে সাংবাদিকদেরও মারধর করা হয়েছে তো। এখানকার আজকেও বলছি, এখানকার যারা গদি মিডিয়া আছেন, তারা আজকে কলকাতা মুভমেন্টের ফলো আপ কেন করেননি? আসলে সরকারকে সন্তুষ্ট করতে চেয়েছেন বলতে করতে পারেননি। এ প্রসঙ্গে দু একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে এখানকার ভারতীয় জনতা পার্টির নেতাদের আমি বলছি, যারা হচ্ছে চাল চুলো নেই, যাদের একসময় থালায় কেন্ন পড়তো, মানে ভাতেতে কেন্ন পড়তো খড়ের চালে, আজ তাদের অধ্যত্ব, তাদের দ্বিচারিতা, তাদের বৈভবতা দেখে এই একদিন জেনজিরা কিন্তু এদের বিরুদ্ধে ঢুকে দাঁড়াবে। যারা একসময় সাইকেলে যাবে ঘুরতেন, মোটর সাইকেলে স্টার্ট দিতে পা ব্যথা হতো, আজ তারা বড় বড় গাড়িতে ঘুরছেন বিভিন্ন জায়গাতে। 3 মাসে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে। এটা তো কারাপশন, এটা তো ম্যানমেড কারাপশন, এটা তো তৈরি করা হয়েছে। তাই বিজেপি যারা লোকাল স্তরে খুচরো চারানা পাচানা আটানা যারা নেতা আছেন, আমি দেখছি বহু সিপিএম কর্মীকে চমকানো হচ্ছে, বহু আচ্ছা, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি করার স্বাধীনতা সবার আছে। তৃণমূল করলেই অপরাধ, সব তৃণমূল কি? আচ্ছা, ভালো তৃণমূলের ব্যাখ্যা কি? যেটা আপনার শ্রমিক ভট্টাচার্য বলছেন, রাজ্য সভাপতি। আর খারাপ তৃণমূল কোনটা? খারাপ তৃণমূল এটা যারা একদম প্রান্তিক স্তরে
বসবাস করেন তাদের বাড়ি ভাঙচুর করবেন। এটা বর্ধমান শহরে হয়েছে তো, এই বর্ধমান শহরের হচ্ছে যে এলাকাতে হয়েছে, সেখানে তাকে সে বলছে দাদা বিষ খেয়ে আত্মহত্যা করবো। আচ্ছা আমি ধরে নিচ্ছি তা সেই যদি অপরাধ করে থাকে, তার বাড়িটা আমি শুনছিলাম যে থানায় এফআইআর করেছে, পুলিশ এসছে পরে, তার মেয়ের সোনা বন্ধক দিয়ে তাকে হচ্ছে যে সেই নেতাকে টাকা দিতে হয়েছে, বড় বড় কথা। যাই হোক, এসব হচ্ছে যে, আচ্ছা যদি আমাকে এই সমস্ত বিজেপির নেতৃত্ব যারা বর্ধমানে যারা আছেন মোকাবিলা করতে চান, খোলা মাঠে আসবেন, রানী মাঠটা অনেক বড় মাঠ আছে, আপনিও ছুটবেন আমিও ছুটবো, দেখা হবে। তো একজন লিখেছেন, কি গুরু কেমন আছো? সুজিত ঘোষ, হ্যাঁ ভালো আছি। তাই ছিলাম ককরোচ। আচ্ছা ককরোচ নিয়ে হচ্ছে একটা বিখ্যাত কথা, যদি একটা সিনেমার ডায়লগ আমি ধার করছি, কিছু মনে করবেন না। ককরোচ দু ধরনের হয়, একটা ককরোচ গাটারে হয়, মানে নোংরা জায়গা থেকে ককরোচ হয়, আর হচ্ছে আরেকটা হয় সমাজে। এবং গাটারে মানে আবর্জনা যেগুলো হয় সেগুলোকে স্প্রে দিয়ে মারতে হয়, কিন্তু ককরোচের সংক্রমণ, ককরোচের বংশবৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়। আর সোসাইটি ককরোচকে মারার জন্য কোনো বেগুন স্প্রে কাজ করবে না। যা ধর্মেন্দ্র প্রধানদের মতো লোকেরা মানে সোসাইটিতে বাস করেন, ওরা এক একটা ককরোচ। আর যারা ছাত্র আন্দোলন করছেন, মুভমেন্ট করছেন, লাঠি কাটছেন, তারা হচ্ছে একদম প্রান্তিক স্তরে ককরোচ। এদেরকে যত পায়ে পদদলিত করবেন, এরা তত গায়ে গতরে বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম। আর হচ্ছে 100 মিটার, 200 মিটার, 300 মিটার, 400 মিটার দৌড়, ছুট, এখানকার বিজেপি নেতৃত্ব যারা বর্ধমান শহরে ত্রাস করে বেড়াচ্ছেন, 35টা ওয়ার্ডে তোলাবাজির নামে যে সিন্ডিকেট চলছে, বিভিন্ন জায়গাতে যে ঘটনাগুলো ঘটছে, বর্ধমান উত্তর থেকে দক্ষিণ থেকে শুরু করে রায়না, খন্ডক, সর্বত্রই বলছি আমি, গলসি থেকে সর্বত্রই তৃণমূলের সঙ্গে সেটিং চলছে, বলছে ঘর ঢুকিয়ে দেবো, চাপ নিবি না, টাকা দে। এসব অভিযোগ আমার কাছে বহু এসছে। যদিও বলবেন যে এগুলো বলে লাভ কি হবে, ওপরে নেতৃত্ব চুপচাপ ঘুমোচ্ছে। হ্যাঁ সে তো বলছি, শ্যামাপদ ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর রয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একজন কর্মচারী করেছেন, 17 তারিখে করেছেন। বর্ধমান থানার আইসির কোনো ইনিশিয়েটিভ আছে? অ্যারেস্ট হয়েছে? আর্থিক দুর্নীতির প্রশ্নে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। আমি তো নাম করে বলছি মাতব্বরটার, তার কুকীর্তি তো আমি ফাঁস করে দেবো। তার কুকীর্তি, তার হচ্ছে বিভিন্ন ঘটনা, কোথায় কোথায় তিনি কি করেছেন, কোন কোন, আর মুখ খুলছি না, মুখ গ্রেপ্তার তো হতেই যাবে শ্যামাপ্রসাদ ব্যানার্জি আপনাকে। যে এফআইআর যেটা হয়েছে, পুলিশ যদি চাপার চেষ্টা হয়, সেটা কিন্তু ককরোচ পার্টির মতো আমি বলবো, এটা বলে রাখলাম। আর যদি আমাকে নিয়ে এই প্রতিবেদনের পর যে চেষ্টা ফেষ্টা হয়, আমি ওই কার্জন গেটে বসে যাবো আমার পরিবার নিয়ে। আমি দেশের পক্ষে, আমি প্রধানমন্ত্রীকে অসম্মান করছি না, কিন্তু সিস্টেমে কোথাও না কোথাও ফাঁক ফোকর আছে। এই ফাঁক ফোকর আছে বলে ঘটনাগুলো ঘটলো। একজন লিখেছেন, কমেন্টস করেছেন, আপনারা কমেন্টস করুন। দিলীপ ভুইয়া, দিলীপ দাকে আমি চিনি, তিনি পাঁশকুড়া পশ্চিমে থাকেন। আরজি করে যে দুর্ঘটনা ঘটেছিল, দলমত নির্বিশেষে আন্দোলনকারীদের পক্ষ থেকে আওয়াজ উঠেছিল, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আন্দোলনকারী দাবিকে গুরুত্ব দেয়নি তৎকালীন তৃণমূল সরকার, ফল ভুগতে হয়েছে। আর আজকে যে জেনজি যারা করছে, সেটা আরো ভয়ঙ্কর। একইভাবে হচ্ছে উচ্চশিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব, পদত্যাগ হবে, এটুকু বলে দিলাম। ধর্মেন্দ্র প্রধানকে যেতে হবে। যদি বলে আমি যাব না, আপনাকে বার করে দেবে প্রধানমন্ত্রী, আর তার নিজের সম্মানের ব্যাপার আছে। আর তাকে রাজত্বটা 29 পর্যন্ত তাকে থাকতে হবে। শুনুন, কোনো পলিটিক্যাল পার্টি আমৃত্যু থেকে যেতে পারে না, যেটা একসময় সিপিএম এই ভুলটা করেছিল। লিখেছে যে, যাই হোক, আপনি খুব ভালো খবর বলেন, কিন্তু আমায় গালবন্ধ করতে আমাকে ছাড়ছেন না। তাহলে নিট, জেনজি হচ্ছে এদিকে ককরোচ, সিজিআই মামলা শুনতে রাজি, মুম্বাই লয়াররা নেমে পড়েছেন, দিল্লি, বিহার, পাটনা, ব্যাঙ্গালোর। আর कहाँ कहाँ जाओगे, रह गया कलकत्ता, वो भी हो गया। তো প্রধানমন্ত্রী প্রমাণ করতে পারলেন না এবং ছাত্র থেকে দামাতে পারলেন না, তার মন্ত্রীকে তিনি সেভ করতে চাইছেন কি, এটি সবচেয়ে বড় প্রশ্ন। আমি রাহুল গান্ধী, আমি এম এ বেবি, আমি বৃন্দা কারাত, আমি অখিলেশ সিং যাদব এসব নিয়ে ভাবছি না। মাই পয়েন্ট আউট ইজ ভেরি ক্লিয়ার, যে ককরোচ জনতা পার্টির যে দাবি, সে দাবিটা ন্যায়সঙ্গত কিনা। ন্যায়সঙ্গত এ কারণেই যে তারা
প্রশ্নপত্র ফাঁসের পরিপ্রেক্ষিতে 21-22 জনের মৃত্যু, আত্মহত্যা হয়েছে, এর দায় রাষ্ট্রকে নিতে হবে। যেটা আজকে জেপি নাড্ডার ঘরে দুজন ছাত্র যে কথাগুলো বলেছেন, এটা বাস্তব সত্য। তবে অনেকে প্রশ্ন বলছেন যে সোশ্যাল মিডিয়া এত বলছেন, বলছে কম কম বলছে, কম। গদি মিডিয়া ছেড়ে দিন, গদি মিডিয়া তো আপনাদের সব তো গোলাম হয়ে গেছে, বলতে পারবে না, দম নেই ওদের। আমি নরেন্দ্র বলবো এটা স্বাভাবিক। আর জেনজির যে মুভমেন্ট, সেখানে বিজেপি নেতৃত্ব যারা খুচরো চারানা, আমলকি, বারোয়ানা, বাদামবালা এগুলো আছে যারা তুলে বেড়াচ্ছেন, তাদেরকে দৌড় করাবে। আর কেউ না করালে আমি তো করাবোই দৌড়। আমার সঙ্গে মোকাবিলা করবেন, রানীমাঠে চলে আসবেন, বর্ধমানের বড় মাঠ, এখানে বড় মাঠে দৌড়াতে পারবেন। ছিল হচ্ছে রে মানে বললাম তো, চাল দিয়ে কেন ভরতো, তারা যে বুলেট, দামি দামি গাড়ি, হাতে শোনাচ্ছেন, দামি 90,000 টাকা মোবাইল আসে কোথা থেকে? জেনজি মুভমেন্টটা করছে এটাই, যে কারাপশন, যেটা আন্না হাজারে করে গেছেন। আপনারা তো 3 মাসে সরকারের মোটামুটি লাঠে তুলে দিয়েছেন। গোটা পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় খবর নিন শুভেন্দুবাবু, আপনি যে কথাগুলো বলছেন যে শুক্রবারই কেন হয়, তাহলে আপনাকে আমি প্রশ্ন করছি, আপনার নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন? গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল হোক, সিপিএম হোক, সমস্ত জায়গায় গিয়ে বলছে তোলা দিতে হবে, বালি খাতে ঢুকে পড়বে, পয়সা দিতে হবে, সব জায়গাতে একই। নির্দিষ্ট প্রমাণ চান, আপনি অবশ্য প্রমাণ চাইলে আবার আপনি বিপদ, আপনি আপনাকে প্রমাণ দিয়ে দেবো, যান। আর যদি প্রমাণ প্রধানমন্ত্রী চান, তাকে দিয়ে দেবো। আমি মনে করি 1-এর লাঠি 10-এর বোঝা, একটা থেকে 10টা হয়। আজ আমি বলছি, কালকেও বলবে। আর যার মধ্যে দম আছে সে বলবে, যার ভয় আছে সে বলবে না। ঠিক আছে, এটা জেনে রাখুন। দাদা, একটা বিষয় জানতে চাই যে আপনার কাছে কোর্টের ঊর্ধ্বে কি পার্টি না? আমি বিচার ব্যবস্থার প্রতি আগে শ্রদ্ধাশীল। প্রতিবাদী কণ্ঠস্বর লিখেছেন, পার্টি ইজ দ্য সেকেন্ড বেঞ্চ, জুডিশিয়ারি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ইন আওয়ার কান্ট্রি, দেন fourth pillar democracy is very important, political democracy more important. তাই রাজনীতি কখনোই বিচার ব্যবস্থায় ঊর্ধ্বে হতে পারে না। তাই বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থাশীল। আমরা দেখবো যে দেশের প্রধান বিচারপতি তো বলেছিলেন বেকারদের ককরোচ, তার পরিপ্রেক্ষিতে তিনি ফসল গুনছেন। এখন তিনি মাঠে ধান লাগিয়েছিলেন, এখন ধান বেড়ে গেছে। যাকে অব্দি ব্যাপারটা থাক, কলকাতা অবরুদ্ধ হয়েছে, তিনি শুক্রবার খুঁজেছেন, মুখ্যমন্ত্রী খুঁজে বার করবেন, ব্যবস্থা নেবেন, সেটা নিক, ওনার ব্যাপার। আর সব থেকে কমপ্লেন আছে পুলিশ ডিপার্টমেন্টে। আমি এগুলো এখন বলছি না, এটা সাবজেক্ট যে হচ্ছে জেনজি, ককরোচ। প্রধানমন্ত্রী মধ্যরাতে উদ্বিগ্ন হয়ে, উৎকণ্ঠা হয়ে, তিনি তার ধর্মেন্দ্র প্রধানকে বাঁচাতে হবে, তার জন্য তিনি উঠে পড়ে, জানি না তিনি করছেন কিনা, তিনি এই প্রথম বোধহয় 12 বছরে প্রথম ইউটিউবে লাইভে এলেন। তা আরো তো অনেক ইস্যু ছিল, আসেননি, এসছেন, বাধ্য হয়েছেন। তার মানে সরকার ব্যর্থ, কেন্দ্রের সরকার পারলো না এই এত বড় এই যে অ্যাকিউট প্রবলেমটাকে মেটাতে। তার জন্য জগৎ প্রকাশ নাড্ডা থেকে ঠেলে দিলেন। কেন প্রধানমন্ত্রী আপনি নিজে কেন কথা বললেন না? আপনার ভয়টা কিসের ছিল? আপনি কেন সেদিন সংসদ ভবন থেকে চলে গেলেন? এসপিজি কে দিয়ে গেট বন্ধ করে কেন চলে গেলেন? আপনি তো ছাত্র সমাজকে ডেকে পাঠাতে পারতেন, যে আমি শুনবো তোমাদের কথা। আপনি তো অনেক কথা বলেন, বিকশিত ভারতবর্ষ, সমৃদ্ধ ভারতবর্ষ, 56 ইঞ্চি সিনা, আপনি কেন ডেকে কথা বললেন না? আপনি যদি বলতেন তাহলে সমস্যা মিটতে পারতো। এসব কথাগুলো বলতে হলো, কারণ এটা প্রতিবেদন, খুব স্বাভাবিক, এটা কথাগুলো বলবোই। আর রইলো বাকি অ্যাকশন যা যা করার আছে করে নিন। আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতিকে কেউ গার্ড করবেন না। জেনজিরা হচ্ছে তারা অপেক্ষা করে আছে। আর আমি বলছি, যারা গার্ড করছে তাদের সব মোটামুটি দুর্নীতিগ্রস্তদেরকে একদম, ওই যে কমিটি ফমিটি হয়েছে বলছে, সেটা ওই সংশোধনাগারের জায়গা আছে নিশ্চয়ই। আরেকজন হচ্ছে চাকরি থেকে অবসর নেবেন বলছেন, এই সুরজিৎ নন্দী, স্পোর্টসের। আপনি আগে চীনের টিমের হিসেব দিয়ে যাবেন। আপনি 1,10,00,000 টাকার ইউজিসি টাকার হিসেব দেবেন। আপনি কতগুলো সরঞ্জাম কিনেছেন তার হিসেব দেবেন। আপনি কি করে সরকারি চাকরি করে আপনার বইয়ের হচ্ছে কলেজের আপনি চেয়ারপারসন জবাব দিয়ে যাবেন। তারপর আপনি ছুটি নিয়ে নিয়েছেন অলরেডি না, দিয়ে তারপর হচ্ছে বিরাট টাকার বেনিফিট তুলে আপনি পেনশন নেবেন। এখানে আমার একদম পরিষ্কার, উপাচার্য মহোদয় আপনার কাছে আমার অনুরোধ, আপনি সুরজিৎ নন্দী স্পোর্টস অফিসার সম্পর্কে ডিপার্টমেন্টাল প্রসিডিংস করেছেন, যদি করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন তার। আমি আগেও লিখেছি, ওয়েবসাইট যে থাকে সেখানে দিন আপনি কি অ্যাকশন নিয়েছেন। আর এভাবে যাকে সরালেন, কি কারণে সরালেন? আর এই যে গোটা নিমাই চন্দ্র সাহার আমল থেকে দুর্নীতি হয়েছে স্পোর্টস ডিপার্টমেন্টে, তার হিসেব চাওয়া হবে।
তবে তাকে সারার চেষ্টা করবেন। এটা মানুষ বলছে, কথা আমি বলছি না। তাই সুরজিৎ নন্দীকেও কিন্তু ছাড় ছাড় পাবে না, এটা অন্তত মনে করছেন অনেকেই। এটা আপনার করা উচিত উপাচার্য মহোদয়, যেটা আপনি সুজিত চৌধুরীর ক্ষেত্রে করেছিলেন, যে আপনি যে যে লড়াইটা আপনি আপনার প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দিয়ে লড়েছিলেন, তেমনি স্পোর্টস ডিপার্টমেন্টকেও কিন্তু আপনার যিনি চলে যাচ্ছেন, ছুটি নিয়ে নিচ্ছেন 3 মাসের আগে ছুটি নিয়ে নিচ্ছেন, ভাবছে বোধহয় আমি সব পার পেয়ে যাব। আপনি বিশ্ববিদ্যালয়তে চলে যাবেন, সুরজিৎ নন্দী স্পোর্টস অফিসার। কিন্তু আপনাকে আমি যতদিন আপনি থাকবেন, আমি যতদিন সাংবাদিকতা করব, বার আপনার এই দুর্নীতির কথা আমি শুধু বারবার, তখন বললো আপনি চলে যাওয়ার পরে, রিটায়ারমেন্টের পরে কি বলবেন? আরে মশাই, ইতিহাসে নাম লেখা থাকে আপনি দুটো জায়গা থেকে আপনি ক্ষমতা ভোগ করেছেন। উপাচার্য নজর দিন আপনি, যেন ফাঁক দিয়ে পালিয়ে না যায়। এই সমস্ত বিষয়গুলো বলার ছিল যে এনজিও অবশ্যই মুভমেন্ট, প্রধানমন্ত্রী জবাব দেবে, সরকার কন্ট্রোলের বাইরে। কন্ট্রোল মেশিনে কাজ করছে না এখানে, আর জেরক্স মেশিনও কাজ করছে না, কন্ট্রোল মেশিনও কাজ করছে না, ওয়াশিং মেশিন কাজ করছে না। এখন ওদের তো লাগবে এমপি এমএলএ দিয়ে দল ভারী করবে, ওই বলে যাত্রা বাড়ি, মাচার পার্টি দিয়ে ভরিয়ে দিয়ে বিল পাস করিয়ে পরে তা তাড়িয়ে দেবে থেকে। এরা এখন বুঝবে না, পরে বুঝবে। আর রইল কলকাতা শহর দেখেছে, বাকি মুখ্যমন্ত্রী কি করবে, মুখ্যমন্ত্রী ব্যাপার। আর আমার গণতান্ত্রিক যে ব্যবস্থার সঙ্গে লড়াইয়ের যে বিষয়, যে নিট প্রশ্নপত্র ফাঁস, তার তদন্তের পরিপ্রেক্ষিতে আমি বলছি যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। এটুকু মোটামুটি আজকে রাতেই বলে রাখলাম। অনেক, এখনো 12টা বাজতে 2 মিনিট বাকি রয়েছে। ধর্মেন্দ্র প্রধান উচ্চশিক্ষা মন্ত্রীকে পদত্যাগ করতেই হবে, সেটা ব্যবস্থা নেয় প্রধানমন্ত্রী, না উচিত। আর সুকান্ত মজুমদার, আপনি তার সাবঅর্ডিনেট, আপনারও ভূমিকা রয়েছে। নিট প্রশ্নপত্রের পরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রশ্ন আপনাকেও আমি বহু ফাইল দিয়েছি, আপনি কি অ্যাকশন টেকেন নিচ্ছেন সেটা আপনার দিকে নজর থাকবে। কমেন্টস করুন, মতামত দেবেন, গালমন্দ করবেন না। খুব সেন্সিটিভ ইস্যু, দুর্নীতির ইস্যু। দেশের রাষ্ট্রনায়কের সম্মান গেছে, তাকে মধ্যরাতে ঘুম ভেঙে তাকে লাইভ করতে হয়েছে। ও এলি তেলি ব্যাপারটা নয়, তার মাথা ফেটেছে, তাই তিনি মানে ডেটল খুঁজে বেড়াচ্ছেন। নমস্কার, আমি নয়ন রায়। কমেন্টস করবেন, যা ইচ্ছা লিখুন আপনারা।